তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি এর প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়ে তোমাদের সামনে কিছু আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে তৃতীয় অধ্যায়ে আমাদের অঙ্ক করতে হয়। প্রথমে যে প্রশ্নটি চলে আসে যে অর্থের সময় মূল্য কি। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলা হয়। আর বিভিন্ন সময়ে অর্থের মূল্য কেমন হয় তা নির্ণয় করার জন্য এই অধ্যায়ে বেশ কিছু সূত্রের প্রয়োগ রয়েছে। তো আমরা এই সূত্রগুলো নিয়ে আজকে কথা বলবো। বর্তমানে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সেটি ভবিষ্যতে একই রকম থাকে না, বা এখনকার 1 টাকা ভবিষ্যতের 1 টাকা সমান ভ্যালু বহন করে না, এই যে ধারণা এটি হচ্ছে অর্থের সময় মূল্যের মূল কথা। এবং সেটা কিভাবে নির্ণয় করতে হয়, এক সময় থেকে অন্য সময়ে টাকার ভ্যালু আমরা নির্ণয় করতে পারি। বর্তমানের টাকা ভবিষ্যতে কত হবে অথবা ভবিষ্যতের টাকা বর্তমানে কত হবে, এটি নির্ণয় করার জন্য আমাদের বেশ কিছু সূত্রের প্রয়োজন হয় এই অধ্যায়। তো শুরু করা যাক, আমরা সূত্রগুলো দেখে নিই। প্রথমে যে সূত্রটি রয়েছে বর্তমান মূল্য নির্ণয় করার জন্য, PV = FV by 1 plus I to the power n। কোন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের, সেই অর্থটি বর্তমানে কত হবে বা তার ভ্যালু কত সেটা নির্ণয় করার জন্য এই সূত্র ব্যবহার করা হয়। এরপরে যেটি রয়েছে PV = FV by 1 plus I by m to the power nm। এটি আসলে প্রথমে যে 1 নম্বরের সূত্র রয়েছে সেটিরই আরেকটি রূপ। আমরা এখানে সুদের হার নিয়ে একটু কথা বলবো। যে কোনো পরিমাণ টাকা যদি আমরা অর্থের সময় মূল্যে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে সুদের হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সুদ বছরে কতবার গণনা করা হবে। এখানে বার্ষিক সুদ হতে পারে যেখানে বছরে একবার সুদ গণনা করা হয়, এরপরে অর্ধবার্ষিক হতে পারে, প্রতি 2 মাস পর পর হতে পারে, 3 মাস 4 মাস 6 মাস পর পর সুদ গণনা করা হয়ে থাকে। তো প্রথম যে সূত্রটি রয়েছে সেটি 1 নম্বরে যেটি, সেটি শুধু বছরে একবার সুদ গণনা করা হয় এরকম ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর বর্তমান মূল্য নির্ণয় করার জন্য যে সকল ক্ষেত্রে সুদের হার বছরে একাধিকবার 2 বার 3 বার 4 বার বা 6 বার গণনা করা হয় সেক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা আসবে, যেটাকে আমরা m দ্বারা প্রকাশ করে থাকি। সেই চিত্রটি এরকম হবে। মনে রাখার স্বার্থে যখন চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হবে, একাধিকবার হবে বছরে, তখন আমরা মূল সূত্রের i কে m দ্বারা ভাগ করব এবং n কে m দ্বারা গুণ করব। এরপর যে সূত্রটি রয়েছে ফিউচার ভ্যালু = PV × 1 plus I to the power n। এটা বছরে একবার সুদ গণনা করার ক্ষেত্রে। একইভাবে ভবিষ্যৎ মূল্য, বর্তমানের কোনো টাকা ভবিষ্যতে কত হবে সেটি নির্ণয় করার জন্য বছরে একাধিকবার সুদ থাকলে 1 plus I by m to the power nm এই সূত্র ব্যবহার করতে হবে। তো এখানে যে সংকেতগুলো রয়েছে তার অর্থগুলো আমরা দেখে নিব। যে সংকেতগুলো রয়েছে এখানে PV বলতে আমরা প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য বুঝবো, FV বলতে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য বুঝবো, আর n যেটা নাম্বার অফ ইয়ার্স বছর বা সময়, যে কত সময়ের পরের টাকা বা কত এখন থেকে কত সময় বা কত বছর পরের অর্থের মূল্য আমরা জানতে চাই বা পেতে চাই। এটা দু রকমের হতে পারে 10 বছর পরের টাকা বর্তমানে কত, অথবা এখন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ভবিষ্যতে কত। তো এটা দ্বারা সময় নির্দেশ করা হবে। আর এখানে যে i দেওয়া আছে এটা ইন্টারেস্ট রেট, সুদের হার। কোনো টাকাকে বর্তমান থেকে ভবিষ্যতে অথবা ভবিষ্যৎ থেকে বর্তমানের ভ্যালু জানার জন্য আমাদের সুদের হার প্রয়োজন হয়, সেই সুদের হারকে আমরা i দ্বারা প্রকাশ করব। এরপর যেটা বলা হয়েছে যে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কত, সেটা নাম্বার অফ ইন্টারেস্ট কম্পাউন্ডিং পার ইয়ার, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। বছরে সাধারণত বার্ষিক সুদের হার যেটা সেটা বছরে একবারই সুদ গণনা করা হয়। এরপরে অর্ধবার্ষিক হতে পারে, সেখানে বছরে 2 বার, ত্রৈমাসিক হতে পারে, সেখানে বছরে 4 বার। এরপর প্রতি মাসেও সুদ গণনা করা হতে পারে, সেক্ষেত্রে 12 বার হবে সুদের গণনার হার। এরপর আরেকটি বাড়তি ইনফরমেশন আমি এখানে দিয়ে রেখেছি, একটু পরে আমাদের কাজে লাগবে, যে ইনস্টলমেন্ট, এটা আমরা এ দ্বারা প্রকাশ করব।
তবে তোমাদের এখানে প্রতি কিস্তির পরিমাণ একটি কথা বলে রাখা ভালো যে আমি এভাবে সূত্রগুলো প্রেজেন্ট করেছি। সংকেত নিয়ে বিভিন্ন বই বিভিন্ন সাইন ব্যবহার করতে পারে, সেটা খুব একটা বেশি চিন্তার কিছু নেই। তোমাদের সূত্রের ফরম্যাট যেটা যেভাবে আছে এগুলোই থাকবে। এখানে হয়তো কিস্তির পরিমাণ কোনো বইতে আমরা আর দেখতে পাই বা অন্য কিছু হতে পারে, সুদের হার যেটাকে আয় ব্যবহার করা হয়েছে সেটাকে অনেক বই কে লিখে থাকে, তো এটা বিভিন্ন বই ভ্যারি করে। তো যাই লিখি না কেন আমাদের এই যে মিনিংগুলো যেটা আছে যে কোন সংকেত দিয়ে আমরা কি বোঝাচ্ছি সেটা পাশে লেখা থাকলে তেমন বেশি সমস্যা হবে না। তো আমরা এরপরে এ তো গেল এককালীন টাকা, বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের কথা। তো আমরা এখন দেখব যে যদি এককালীন টাকা না হয়ে সিরিজ টাকা হয় বা সহজ কথা বলতে কিস্তি হয়ে থাকে, যে প্রতি মাসে টাকা জমা করব বা প্রতি বছর টাকা জমা করব, এ ধরনের ক্ষেত্রে সূত্রগুলো কি হবে? তার মানে একবার টাকা জমা না করে বারবার টাকা জমা করা হবে, অথবা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করা হলে সেখান থেকে অনেকবার টাকা পাওয়া যাবে, এরকম ক্ষেত্রে কিস্তির ক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালু নির্ণয় করব? তো এই ক্ষেত্রে সমপরিমাণ কিস্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা সঞ্চয় হিসাবে বা বিভিন্ন হিসাবে প্রতি মাসে টাকা জমা করে থাকি। এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট, বা ডিপিএস, এফডিআর না দুঃখিত, ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম, যেটা প্রতি মাসে হতে পারে, 2 মাস অন্তর হতে পারে বা 3 মাস অন্তর হতে পারে, বা প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি জমা করা হয় তার ভবিষ্যৎ মূল্য আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করব। এটা FVA = A × 1 + I to the power n - 1 হোল ভাগ হচ্ছে I। তো এর মাধ্যমে আমরা যখন বছরে একবার সুদ গণনা করা হবে এই ক্ষেত্রে আমরা এই কিস্তির ভবিষ্যৎ মূল্য জানতে পারি। একইভাবে আমরা একটু পরিবর্তন পরের যে সূত্রটা দেখে নিই। এখানে ভবিষ্যতে মূল্য নির্ণয় করার জন্য যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হবে তখন এই সূত্র ব্যবহার করতে হবে। FVA = A × 1 + I/m to the power nm - 1 ভাগ হচ্ছে I/m। এখানে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হবে, আর এ হচ্ছে প্রতি কিস্তির পরিমাণ, এটা জানাই আছে। আর এই দুটি সূত্রেরই আরো দুটি রূপ হতে পারে, আমি দুটোকে একসাথে প্রেজেন্ট করছি। তো এই ক্ষেত্রে যেটা লক্ষণীয়, 1 এবং 2 নাম্বারের মতোই 3 এবং 4 প্রথম অংশটা ঠিকই রয়েছে। বাড়তি হিসেবে আমরা দেখতে পাচ্ছি 1 + I যোগ হয়েছে 1 নাম্বার সূত্রের সাথে 3 এ, এবং 2 নাম্বার সূত্রের সাথে 4 এ 1 + I/m যুক্ত হয়েছে। এই দুটি বিষয় আসবে তখনই যখন বছরের শুরুতে সুদ গণনা করা হবে। এখানে মূলত দুটি সূত্র 1 ও 2, আর 3 এবং 4 হচ্ছে একটু ভিন্ন পরিস্থিতিতে, যখন বছরে একাধিকবার সুদ গণনা শুরুতে কিস্তি প্রদান করা হবে। হতে পারে যে মাসের শুরুতে কিস্তি প্রদান, বা বছরের শুরুতে কিস্তি প্রদান, বা নির্দিষ্ট পিরিয়ডের প্রথমে যে কোনো টাইম সিরিজের প্রথমে যদি কিস্তি প্রদান করা হয় তখন একটা কিস্তি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সূত্রের সাথে 1 + I যোগ করব। বছরের শুরুতে কিস্তি প্রদান করা হলে সূত্রের সাথে 1 + I অথবা 1 + I/m হবে। যখন বছরে একবার সুদ গণনা করা হবে তখন সূত্রের মধ্যে m থাকবে না, তখন আমরা 1 + I নিব। আর যখন বার্ষিক সুদ না হয়ে সেটা বছরে একাধিকবার অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক বা প্রতি মাসে সুদ গণনা করা হবে, সেক্ষেত্রে যদি বছরের শুরুতে কিস্তি প্রদান করা হয় তখন আমরা 1 + I/m নিব। তাহলে আমরা যেটা শিখলাম এখান থেকে যে বছরের শুরুতে কিস্তি প্রদান করা হলে 1 + I অথবা 1 + I/m থাকবে, আর যদি বছরের শেষে বা নির্দিষ্ট সময় শেষে কিস্তিগুলো প্রদান করা হয় তাহলে 1 + I বা 1 + I/m থাকবে না। এই সূত্রগুলো হচ্ছে ভবিষ্যৎ মূল্য, কিস্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য। তো আমরা আরেকটি অংশ দেখব, পরবর্তী অংশে চলে যাই। সমপরিমাণ কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করার জন্য এখানে যে সূত্রটি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি PVA = A × 1 - 1/1 + I to the power n ভাগ হচ্ছে I। এখানেও একইভাবে PVA হচ্ছে বর্তমান মূল্য আমরা নির্ণয় করব, কিস্তির বর্তমান মূল্য। এতে PVA হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, যেটাকে আমরা বলে থাকি A × 1 - 1/1 + I to the power n, সম্পূর্ণটার সাথে ভাগ থাকবে I।
এখানে এ প্রতি কিস্তির পরিমাণ, আই সুদের হার, এন সময়। তো এটা নির্দিষ্ট কিস্তির বর্তমান মূল্য, যে প্রতি মাসে টাকা জমা করব, প্রতি বছর জমা করব, এরকম জমা করলে যে টাকাটা জমা হবে সেটার বর্তমান মূল্য কত, এরকম ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে থাকি। এরপর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সংখ্যা থাকে, পূর্বের মতোই আমরা দেখেছি ফিউচার ভ্যালুর ক্ষেত্রে যে আই কে এম দ্বারা ভাগ করতে হবে আর এন কে এম দ্বারা গুণ করতে হবে। এবং পরবর্তী যে সূত্রগুলো থাকবে একের মতোই, বছরের শুরুতে যদি কিস্তি প্রদান করা হয় সেক্ষেত্রে 1 প্লাস আই গুণ আকারে থাকবে। এরপরেরটাও একই রকম, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এখানে 2 এর নাম্বারের যে সূত্র রয়েছে সেটির সাথে 1 প্লাস আই বাই এম থাকবে। তো এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে সমপরিমাণ টাকা না হয়ে যদি কখনো অসমান টাকার পরিমাণগুলো অসমান হয়, তখন কিভাবে আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। যেমন ধরা যেতে পারে কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছর একই পরিমাণ আয় করতে পারে। এই ঘটনাটা হওয়া হয়তো খুব কম সময়ই হয়। এই বছর যত টাকা আয় করা হলো পরবর্তী বছর তত টাকা নাও হতে পারে, সবসময় মিলবে এরকমটা সাধারণত হয় না। তো সে সকল ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা আমরা কিভাবে বর্তমান মূল্যে রূপান্তর করব, সেক্ষেত্রে আমাদের এই সকল সূত্র কাজ করবে না। সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু সামেশন এফবিটি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই সূত্রটি ব্যবহার করব। এবং এর বর্ধিত রূপ রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 বছর যদি 3 ধরনের টাকা আন্তঃপ্রবাহ থাকে বা টাকাগুলো থাকে, তার বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমরা এরকম FV1, FV2, FV3 আরও যদি থাকে FVN, মানে যত সংখ্যক বছর থাকে পর্যায়ক্রমে একটা একটা করে লিখে এভাবে করতে হবে। তো এই ছিল বর্তমান মূল্য সম্পর্কিত সূত্র। এছাড়াও তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নির্ণয় করতে গেলে আরও কিছু বিষয় থাকে। এই অধ্যায়ে আরও বেশ কিছু সূত্র রয়েছে। বছরের শুরুতে কিস্তি প্রদান করা হলে সূত্রের সাথে 1 প্লাস, এটা পূর্বের মতোই, এটা যুক্ত হবে। এরপরে আমরা যেটা দেখব যে তৃতীয় অধ্যায়ে আরও কিছু সূত্র প্রয়োজন হয় আমাদের, যে ইএআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেটও বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। প্রকৃত সুদের হার কত, এটা শুধু ওই সকল ক্ষেত্রে হয়ে থাকে যে সকল ক্ষেত্রে বছরে একাধিকবার সুদ গণনা করা হয়। চক্রবৃদ্ধির সংখ্যাটা যখন একবারের থেকে বেশি হয় সে সকল ক্ষেত্রে এই সূত্র ব্যবহার হয়ে থাকে। তো এটা 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1, এই সকল ক্ষেত্রে আমরা জানতে পারি যে আসলে সুদের প্রকৃত হার কত। আরও কিছু সূত্র এখানে লাগে, সেটাকে আমরা রুল 72 হিসেবে জানি। এটি ব্যবহার করা হয় ওই সকল ক্ষেত্রে যখন আমাদের প্রশ্ন এরকম থাকে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে অথবা কত সুদের হারে দ্বিগুণ হবে, সে সকল ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যদি সময়কে প্রশ্ন করা হয় তখন আমরা 72 ভাগ আই সুদের হার দ্বারা ভাগ করব। আর যদি সুদের হার জানতে চাওয়া হয় তাহলে আমরা 72 কে এন দ্বারা ভাগ করব। এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা জানতে পারবো যে কত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে অথবা কত সুদের হারে দ্বিগুণ হবে। এরকম আরেকটি সূত্র রয়েছে যেটাকে আমরা রুল 69 বলে চিনে থাকি। একই রকম, এটা আমরা এন সময় যদি বের করতে হয় তাহলে 0.35 প্লাস 69 বাই হচ্ছে আই, অথবা আই যদি বের করতে হয় তাহলে 0.35 প্লাস 69 বাই হচ্ছে এন। তো এগুলোই ছিল তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র। আরো দু একটি সূত্র রয়েছে যেগুলো আমরা হয়তো অঙ্ক করার সময় জেনে যাব। তো আমার ক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা কথাই বলবো যে এই সূত্রগুলো তোমরা সংকেত সহ প্রথমে মুখস্থ করে নাও, বুঝে বুঝে মুখস্থ করে নাও। এই সূত্রগুলো যদি তোমাদের মেমোরিতে থাকে তাহলে 3 নাম্বার অধ্যায়ে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যাবে। 3 নাম্বার অধ্যায় ফিনান্স ও ব্যাংকিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ভালোভাবে করতে পারলে পরবর্তীতে 6ষ্ঠ অধ্যায় এবং 8ম অধ্যায় অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে তোমাদের মেমোরিতে নিবে, যাতে করে আমরা পরবর্তীতে অঙ্ক করার সময় প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। আসলে পর্যাপ্ত পরিমাণ যদি প্রয়োজনীয় উপাদান আমাদের কাছে না থাকে আমরা কিন্তু পরবর্তীতে সেই অনুযায়ী কাজ করতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।